চট্টগ্রাম ফেরার পথে হাসনাত সার্জিস গাড়িবহরে ট্রাকের ধাক্কা, হত্যা চেষ্টার অভিযোগে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। চিন্ময় মুক্তির দাবি ঘিরে হামলায় আইনজীবী হত্যার ঘটনায় থমথমে চট্টগ্রাম, পুলিশের ৩ মামলায় আসামি প্রায় ১৫০০, আটক ৩৩। হাসিনার আমলের বাপেক্স যেন সচিবের বিলাসিতার স্বর্গরাজ্য, অনুমোদনের তোয়াক্কা না করেই কেনেন ল্যান্ড ক্রুজার, বিপাকে আমদানিকারক। সংযুক্ত আরব আমিরাত থেকে কমেছে রেমিটেন্স প্রবাহ, ভিসা জটিলতাকে দায়ী করছেন প্রবাসীরা, কূটনৈতিক তৎপরতায় নিরসনের দাবি। লেবাননে যুদ্ধবিরতির পর এবার হামাসের হাতে জিম্মিদের ফেরাতে গাজায় যুদ্ধবিরতির দাবি, ইসরায়েলি জনগণের বিক্ষোভে হাজারো মানুষ। এবং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে লিভারপুল ও ব্রুসিয়া ডর্টমুন্ড, অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার ও জুভেন্টাসের গোল শূন্য ড্র। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমকে ট্রাক চাপায় হত্যা চেষ্টার প্রতিবাদে মধ্যরাতে ৪ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দ্রুত ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে। চট্টগ্রামের লোহাগাড়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ঢাকায় ফেরার পথে চট্টগ্রামের চুনুতি হাজির মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি। স্থানীয়রা জানায় ট্রাকের সঙ্গে বহরের একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে এই ঘটনায় অক্ষত রয়েছেন তারা। এদিকে এটিকে হত্যা চেষ্টা দাবি করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, এতে অংশ নেয় নাগরিক কমিটির সদস্যরাও। বিক্ষোভ সমাবেশে হাসনাত সার্জিসের ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করে সুষ্ঠু তদন্ত সহ ৪ দফা দাবি জানায় তারা। আমাদের বাইকে যারা খুন করেছে, আমাদের বাইকে যারা চিটংয়ে নির্যাতন করেছে, বাংলাদেশের আপামর জনতাকে দিল্লির এই খুনের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি আমরা। বাংলাদেশের হিন্দুদেরকে ওই হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে। অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। হিন্দু মুসলিম দাঙ্গাকে উস্কে দিয়ে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দিবে। দিল্লির দালালিকে বরদাস্ত করার মতো চিন্ময় কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। চিন্ময় কৃষ্ণকে যখন জেলে ভরে দেওয়া হয়েছে, তখন দিল্লির দালালদের হাই হুতাশ শুরু হয়েছে। পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে হলপাড়া প্রদক্ষিণ করে টিএসসি এসে শেষ হয়। এই ঘটনায় প্রাইভেট কারটিকে চাপ দেওয়া ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রামে। হত্যার ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। এদিকে বুধবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় মামলা 3টি দায়ের করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ। এসব মামলায় আসামি করা হয়েছে 1476 জনকে। এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মোট 33 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 26 জন পুলিশের উপর হামলা করেছে এবং 7 জন আইনজীবী আলিফ হত্যায় জড়িত। তবে এখনো আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি। উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। অ্যাটর্নি জেনারেল বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। সরকার জাতীয় ঐক্য গড়ে তুলে পরিস্থিতি মোকাবেলা করছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলেছেন উচ্চ আদালত। শিউলি রায়ের রিপোর্ট। গেল 30 অক্টোবর জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করা হয় ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে। এরপর থেকে আলোচনায় ইসকন।
মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকন নেতার জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। এই ঘটনায় ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। বিষয়টি স্পর্শকাতর হয় সরকার কী সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যাতে নির্দেশ দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং এমার্জেন্সি ডিক্লেয়ার করানোর জন্য। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কী, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। আইনজীবীর মৃত্যুর বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, একজন আইনজীবী মারা গেলে হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক। তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে উল্লেখ করে সব পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা রক্ষায় আন্তরিক হতে হবে। এতে জনগণের দুর্ভোগ লাঘবে অন্তর্বর্তী সরকারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকরী পদক্ষেপের পরামর্শ দেন তিনি। ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। এবার সচিবের প্রমোদ বিলাসের জন্য রাষ্ট্রীয় টাকায় কেনা হলো ল্যান্ড ক্রুজার। এ যেন মঘের মুলুক মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি বিভাগ। স্বৈরাচার হাসিনা আমলের সচিব নুরুল আলমকে খুশি করতে 2024 সালে 2 কোটি টাকার গাড়ি 5 কোটি টাকায় কেনে বাপেক্স কর্মকর্তারা। সচিব নুরুল আলমের সরকারি গাড়ি থাকলেও শুধু নিজের প্রমোদ ভ্রমণের জন্য কেনেন এই ল্যান্ড ক্রুজার গাড়ি। মন্ত্রণালয় থেকে নেই যার কোনো অনুমতি। শাহাদাত নিশাদের অনুসন্ধানী রিপোর্ট। শেখ হাসিনার আমলে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ে 2024 সালের প্রথম দিকে সচিবের দায়িত্বে ছিলেন নুরুল আলম। জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কোম্পানি বাপেক্সে মঘের মূল্য কায়েম করেছিলেন তিনি। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে তার রাজত্ব কায়েমের চিত্র। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শনের জন্য 5 কোটি টাকার গাড়ি কেনার অনুমোদন হয় চলতি বছরের 28 জানুয়ারি বাপেক্সের এক বৈঠকে। মাত্র 8টি উৎপাদন কেন্দ্র ঘিরে বাপেক্স কর্মকর্তাদের জন্য বর্তমানে রয়েছে 25টি জিপ গাড়ি, 70টি সেডান কার, যার মধ্যে অনেকগুলো গাড়ি এখনো পড়ে আছে বাপেক্সের গ্রাউন্ড ফ্লোরে। অথচ এত যানবাহন থাকা সত্ত্বেও 5 কোটি টাকায় ল্যান্ড ক্রুজার কেনেন বাপেক্স কর্মকর্তারা। এ যেন এক বিলাসী স্বর্গরাজ্য। অবাক করা বিষয়, একে তো গাড়িটি ঠিক কোন প্রকল্পে ব্যবহার করা হবে তার কোনো কিছুই উল্লেখ করা হয়নি চিঠিতে। অন্যদিকে জ্বালানি মন্ত্রণালয়েরও নেই কোনো অনুমতি। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কিভাবে এই গাড়িটি কেনেন তা নিয়ে ওঠে প্রশ্ন। তবে এক বিশেষ সূত্রে জানা যায়, তৎকালীন জ্বালানি সচিব নুরুল আলমকে উপহার হিসেবে দেওয়ার জন্যই এই গাড়িটি কেনার প্রস্তাব ওঠে। এদিকে 2023 সালের জুলাইয়ে ব্যয় সংকোচনের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনা বন্ধ করে পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। কিন্তু সেই নীতি তোয়াক্কা না করেই 5 কোটি টাকা দামের এই গাড়ি কেনে বাপেক্স। দুর্নীতির এখানে শেষ নয়। অনলাইনে দেখা যায় টয়োটা ল্যান্ড ক্রুজার 2024 মডেলের যে গাড়িটি অর্ডার করা হয়েছিল সেই গাড়িটির ভ্যাট ট্যাক্স সহ দাম 3 কোটি 75 লাখ টাকা। অথচ কর্মকর্তারা বাজেট করে নিয়েছে 5 কোটি টাকা। টয়োটা ল্যান্ড ক্রুজার 2024 মডেলের গাড়িটি কেনার টেন্ডার পায় নাভানা টয়োটা কার শোরুম। বর্তমানে গাড়িটি পৌঁছেছে বাংলাদেশেও। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর গাড়িটি বুঝে নিচ্ছে না বাপেক্স। গাড়ি কেনার অনুমোদনপত্রে স্বাক্ষর রয়েছে প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক আসাদুল্লাহর। গাড়িটি ঠিক কেন কেনা হয়েছে এ নিয়ে তার সাথে কথা বললে তিনি জানান, ওপর থেকে নির্দেশনা থাকার কারণে গাড়ি কেনা হয়েছে। নিজের স্বাক্ষরের বিষয়ে বলেন, এই চেয়ারে যেই থাকুক স্বাক্ষর করতে হয়। আমি যতটুকু জানি ওই ওয়ার্ক অর্ডারের স্বাক্ষর বলতে এখানে পদাধিকার বলে যে ইটিএ তুমি থাকো, বুঝছেন? তো ওই মানে ব্যক্তি বিষয়টা কি চেয়ারের যে থাকো
ওই সবগুলোতেই তার স্বাক্ষর করতে হয় আর কি, মানে এই জন্য সব পার্সেজ অর্ডারই স্বাক্ষর করা লাগে। হ্যাঁ, আমি তো ধরেন নির্দেশনা পাই ওই এমডি স্যারের মাধ্যমে যতটুকু পাই আর কি। হ্যাঁ, এটা আমি যতটুকু শুনেছি উপর থেকে একটা নির্দেশনা ছিল যে বিজিএফ ছিল নাকি এরকম একটা গাড়ি কিনছে, তিতাসের কেনার কথা ছিল, আমাদের একটা কিনতে হবে। হ্যাঁ, এদিকে এই বিষয়ে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলেছেন উচ্চ আদালত। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আজ কখন নাগাদ ইসকনের বিষয়ে আদালতকে সরকারের পদক্ষেপ জানাতে পারে এবং এই বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? ইশরাত, আপনি যেমনটি জানেন যে গত 30 অক্টোবর ইসকনের যে সংগঠক চিন্ময় দাস সহ 19 জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার মামলা, রাষ্ট্রদ্রোহ মামলা হয় এবং এরপরে কিন্তু জামিন নামঞ্জুর তার না হওয়াতে তার যে ভক্ত বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার যে ভক্তরা যারা আছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন, সমাবেশ করছেন, মিছিল করছেন এবং এরই মধ্যে কিন্তু একটি অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছে রংপুর, চট্টগ্রাম এবং এমনকি ঢাকার মধ্যেও কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হচ্ছে। তো আইনজীবীদের এর মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যে আইনজীবী সাইফুল ইসলাম তিনি মারা যান। এরপরে কিন্তু কালকে একজন আইনজীবী তিনি মনির, তিনি একটি আবেদন করেন এই বিষয়ে। তো এরপর যেটি হয় যে আদালতে অ্যাটর্নি জেনারেল শুনানি করেন। অ্যাটর্নি জেনারেল বলে যে এটি সরকারের 1 নম্বর এজেন্ডা হিসেবে তিনি বলেন এবং এছাড়া যখন আমরা বিভিন্ন ধরনের সংগঠনে যাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কিন্তু এই সাইফুল ইসলামের হত্যা বিচার চেয়ে সমাবেশ করেছে এবং তারা যেটি জানিয়েছেন যে এটি একটি জঙ্গি সংগঠন। তো এর মধ্যেই হাইকোর্ট কালকে বলেছেন যে অ্যাটর্নি জেনারেলকে যখন আইনজীবী আবেদন করেন তারপরে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান যে এটি নিয়ে সরকারের পদক্ষেপ কি। তো এখন পর্যন্ত 10:30টার দিকে কোর্ট বসবে, বসার পর অ্যাটর্নি জেনারেল সরকারের থেকে কি কি পদক্ষেপ হতে পারে সেটি হাইকোর্টকে জানাবেন। এরপরই হাইকোর্ট থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যেটি জানিয়ে দিতে চাই সেটি ফারা মাহবুবের কোর্ট ছিল, তিনি অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠিয়েছিলেন যে কি হয়েছে এবং হাইকোর্ট এটিও বলেছেন যে এইটির মাধ্যমে যাতে উচ্চ আদালতে এটি নিয়ে উদ্বিগ্ন এবং এটি নিয়ে যাতে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, কোনো অবনতি যাতে না ঘটতে পারে এবং এই যে ইসকন এবং সাম্প্রতিক ইস্যু যেগুলো ঘটছে সেটি নিয়ে কি কি পদক্ষেপ হতে পারে সেটি নিয়ে অ্যাটর্নি জেনারেলকে বলেছেন আজকে মধ্যে পদক্ষেপ হাইকোর্টকে জানাতে। তো এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। জানবো বাজার পরিস্থিতি। কুড়িগ্রামে আগাম শীতকালীন শাকসবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, বাজারে সবজির দাম কেমন দেখছেন এবং জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে কিনা জানাবেন। ইসরাত, আপনি যেমনটি বলছিলেন কুড়িগ্রামে যে শীতকালীন শাকসবজি রয়েছে সেটির কিন্তু আমদানি বাজারে বেড়ে যাওয়ার ফলে কিন্তু গত 1 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে 10 থেকে 20 টাকা কমেছে, যার ফলে এখানে যারা সাধারণ ভোক্তা রয়েছে তাদের মাঝে কিন্তু একটি স্বস্তি রয়েছে। এছাড়াও কিন্তু আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের যে রাজারহাট উপজেলা রয়েছে, রাজারহাট উপজেলার যে পাইকারি বাজার, সবজির বাজার, সে বাজারে রয়েছি। এখানে কিন্তু প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 65 টাকা কেজি, এছাড়াও সিম বিক্রি হচ্ছে 80 টাকা কেজি এবং মূলা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। এছাড়াও ধনে পাতা সেটি বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। এছাড়াও ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি এবং শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি এবং বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। এখান থেকে কিন্তু যারা বিভিন্ন হাট বাজারের যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, সবজি ব্যবসায়ী, তারা কিন্তু এখান থেকে তাদের যে শীতকালীন শাকসবজি সেগুলো নিয়ে গিয়ে কিন্তু সেসব হাট
বাজারে কিন্তু 5 থেকে 10 টাকা আসলে কেজিতে বিক্রি করছে। এছাড়াও কিন্তু আমি এখানে ঘুরে দেখেছি এখানে কিন্তু পাইকারি ভাবে যে আলুটি রয়েছে কাঁচা মানে খাওয়ার জন্য যে আলুটি রয়েছে সেটি কিন্তু 70 টাকা পাইকারিতে আসলে বিক্রি হচ্ছে, যার ফলে আলুর যে দাম এটি আবার গ্রাম অঞ্চলে গিয়ে হচ্ছে 5-10 টাকা আসলে কেজিতে বেশি পড়ে যাচ্ছে, যার ফলে সাধারণ যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু আলু কিনতে হিমশিম খাচ্ছে। তা আমি এই মুহূর্তে আমার সঙ্গে একজন ভোক্তা রয়েছেন, আমি যদি একটু জানতে চাই যে শীতকালীন শাকসবজি আসলে কেমন দাম দেখছেন আপনারা? আসলে শীতকালীন যে শাকসবজি সেটা হলো গত দিনের তুলনায়, গত কয়েকদিনের তুলনায় আজকে মোটামুটি ভাবে বাজারটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। সবকিছুর দাম মোটামুটি নিয়ন্ত্রণে আসতেছে, যেহেতু আমদানি বাড়ছে। শীতকালীন সময়ে আমরা জানি যে সবজির আমদানিটা বেড়ে থাকে, এই আমদানি যদি আরো বেড়ে যায় তাহলে হয়তো আরো কিছুটা নিয়ন্ত্রণে আমাদের আসবে, আমরা যারা সাধারণ ভোক্তা আছি তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। এদিকে আমি যদি আছি কিন্তু আলুর দামটা আরো ঊর্ধ্বমুখীর দিকে যাচ্ছে। আমি চাচ্ছি এই আলুর দামটা কিভাবে কমানো যায়, বর্তমান সরকার যদি এটার দিকে একটু নজর দিত তাহলে হয়তো বা আমরা যারা সাধারণ ক্রেতা রয়েছি তাহলে হয়তো আরো স্বাচ্ছন্দ্য বোধ করতাম এই সাধারণ সবজি কিনতে। ইসরাত, আপনাকে জানিয়ে রাখি আগামীতে কিন্তু আরো যে শীতকালীন শাকসবজি রয়েছে সেটির কিন্তু আমদানি বাজারে বেড়ে যাবে, তখন কিন্তু শীতকালীন যে শাকসবজি রয়েছে সেটির দাম কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আসবে। ইসরাত, এই ছিল আসলে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রাম থেকে শীতকালীন শাকসবজি বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী জুয়েল রানা। আন্তর্জাতিক প্রসঙ্গ। আগের অর্থ বছরের তুলনায় সংযুক্ত আরব আমিরাত থেকে কমেছে রেমিটেন্স প্রবাহ। এজন্য ভিসা জটিলতাকে দায়ী করছেন প্রবাসীরা। দ্রুত কূটনৈতিক তৎপরতায় আমিরাতের ভিসা সমস্যা নিরসন চান তারা। আশিক ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আফরিন মৌ। 2023-24 অর্থ বছরে সৌদি আরবের চেয়ে প্রায় দ্বিগুণ রেমিটেন্স এসেছিল সংযুক্ত আরব আমিরাত থেকে, কিন্তু বছর ঘুরতেই উল্টো চিত্র। এর প্রধান কারণ হিসেবে ভিসা জটিলতাকেই দায়ী করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ভিসা জটিলতা নিরসন না হলে এই প্রবাহ নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে। আমিরাত থেকে বড় একটি রেমিটেন্স দেশে আসে ব্যবহৃত অটো স্পেয়ার পার্টসের ব্যবসা থেকে। অনেকেই এটিকে ব্ল্যাক ডায়মন্ডের ব্যবসা বলেও সম্বোধন করেন। একসময় এই খাতটি পাকিস্তান, আফগানিস্তানের দখলে থাকলেও বছর 10 ধরে সে স্থান নিয়েছে বাংলাদেশ। ইউনিভার্সাল পার্টস এগুলো সব গাড়ির, এভারেজ গাড়ির অ্যাভেলেবল ইউজ পার্টস পাওয়া যায়, ইঞ্জিন পার্টস এবং গাড়ির ছোট ছোট পার্টস গুলো পাওয়া যায়। আর আমাদের বেসিক কাস্টমার হচ্ছে আফ্রিকান ভিত্তিক আমাদের বিজনেস। আমাদের মেজরিটি 95% কাস্টমার হচ্ছে আফ্রিকান, আর গালফের বিভিন্ন দেশের মধ্যে মোটামুটি 5% কাস্টমার আছে আমাদের। স্পেয়ার পার্টস একটি লাভজনক ব্যবসা হয় বর্তমান সময়েও অনেক তরুণ উদ্যোক্তা এই খাতে বিনিয়োগ করছেন। দেশীয় মালিকানায় থাকা এই প্রতিষ্ঠানে দেশীয়দের অগ্রাধিকার দেওয়া হলেও ভিসা বন্ধ থাকায় অন্যান্য খাতের মতো এখন হুমকির মুখে। আমরা যারা এখানে উদ্যোক্তা আছি, যারা ব্যবসায়ী আছি, আমাদের চয়েসেবল স্টাফ আমরা আনতে পারতেছি না বাংলাদেশ থেকে। এটা আমাদের, আমরা ব্যবসা ধরে রাখবো, টিকিয়ে রাখবো, এটা আমাদের যারা ব্যবসায়ী আছেন সংযুক্ত আরব আমিরাত তারাই জানেন। তো আমি আশা করি বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছেন আপনারা চেষ্টা করবেন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ডেভেলপ করে কিভাবে আমাদের ভিসাটা ওপেন হয়। মূলত অস্ট্রেলিয়া, জাপান, আফ্রিকা সহ বিভিন্ন দেশের সাথে ইউজড স্পেয়ার পার্টসগুলো আমদানি রপ্তানি করা হয়। যেহেতু আমাদের কষ্ট হচ্ছে ভিসা বন্ধ, তাই আমাদের যে দেশে যে রেমিটেন্স গুলা এটা অন্য দেশে চলে যাচ্ছে। অন্য দেশে যাওয়ার ফলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তাদের উদ্যোগটা অনেক ভালো এবং বাংলাদেশের জন্য ভালো, প্রচুর পরিমাণ রেমিটেন্স। ইনশাআল্লাহ এখানে আমার খুব ভালো লাগছে, এখানে ইয়ং শেফ যারা আছেন তারা এই ব্যবসার সাথে জড়িত। আমার মনে হয় এখানে বিদেশি থেকে বাংলাদেশের লোকগুলা খুব ভালো ব্যবসা করতে, বিশেষ করে ইয়ং যারা আছে তারা এখানে খুব ভালো ব্যবসা করতেছে। ভিসা বন্ধ হওয়ার কারণে আমাদের লোকজন পাচ্ছি না এবং আরো জটিলতার কারণে এখানে মনে করেন বাইরের কান্ট্রির লোক নিতে হচ্ছে। আমাদের রেমিটেন্সটা বাইরে যাচ্ছে, আমাদের বাংলাদেশে যাচ্ছে না, এবং অলওয়েজ আমাদের বাংলাদেশি যদি হয় আমাদের জন্য আরো ভালো হবে। 2024-25 অর্থ বছরের জুলাই-অক্টোবরে আমিরাত থেকে রেমিটেন্স এসেছে 136,58,50,000 ডলার। এ সময় যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে 141,82,80,000 মার্কিন ডলার। বিএমইটির তথ্য অনুযায়ী 1.5 কোটি প্রবাসী রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, যেখানে আমিরাতে রয়েছেন 10 লাখ এবং যুক্তরাষ্ট্রে রয়েছে 4 লাখ প্রবাসী। তাই দ্রুত কূটনৈতিক তৎপরতায় ভিসা সমস্যা নিরসন চান আমিরাত প্রবাসীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।
রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিপীড়নের অভিযোগে মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন আইসিসি প্রসিকিউটর করিম খান। বুধবার মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইং এর বিরুদ্ধে এ পরোয়ানা চাওয়া হয়। প্রসিকিউটর জানান 2017 সালের 25 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মিয়ানমারের সশস্ত্র বাহিনী, পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় জনগণের সহযোগিতায় এই মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়। 3 বিচারকের সমন্বয়ে একটি প্যানেল এ বিষয়ে তদন্ত করবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো সময়সীমা বেঁধে না দেয়া হলেও সাধারণত কোনো ব্যক্তির বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি করতে প্রায় 3 মাস সময় লাগে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি জান্তা সরকার। লেবাননে যুদ্ধবিরতির পর এবার হামাসের হাতে জিম্মিদের ফেরাতে গাজায় যুদ্ধবিরতির দাবি ইসরায়েলি জনগণের। বুধবার জেরুজালেমে হামাস ইসরায়েলের মধ্যে দ্রুত একটি চুক্তির জন্য বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ, করেন বন্দীদের ফিরিয়ে আনার দাবি। নাসরিন আক্তারের রিপোর্ট। লেবাননের যুদ্ধবিরতির পথে হাঁটতে চাইছে ইসরায়েলবাসী। গাজায়ও একইভাবে একটি মধ্যস্থতা চুক্তি সম্ভব বলে মনে করছেন ইসরায়েলি জনগণ। এজন্যই নেতানিয়াহু প্রশাসনের দৃষ্টি আকর্ষণে করেন বিক্ষোভ মিছিল। বুধবার জেরুজালেমে হয় এ প্রতিবাদ সমাবেশ। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে বুধবার ভোর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বাস্তুহারা মানুষ। তাদের উচ্ছ্বাস যেন এবার স্পর্শ করেছে ইসরায়েলি বাসিন্দাদের মনও। হামাসের হাতে বন্দীদের ফিরিয়ে আনতে তাই একই রকম কোনো চুক্তির স্বপ্ন দেখতে শুরু করেছেন জিম্মি ব্যক্তিদের পরিবারগুলো। আমরা এখানে বিক্ষোভ করছি কারণ আমরা মনে করি যে একটি যুদ্ধবিরতি সম্ভব। উত্তরে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এখনই সময় দক্ষিণেও একটি যুদ্ধবিরতির। 418 দিন ধরে 101 জন বন্দী অপেক্ষা করছেন নেতানিয়াহু প্রশাসনের একটি সঠিক সিদ্ধান্তের জন্য। এখনই যুদ্ধবিরতি করুন এবং তাদের ফিরিয়ে আনুন। এ সময় বিক্ষোভ মিছিলে এক হয়ে স্লোগান দেন প্রায় 1000 জনগণ। প্ল্যাকার্ড হাতে দাবি তোলেন হামাসের হাতে বন্দীদের দ্রুত ফিরিয়ে আনার। রয়টার্সের এক ভিডিওতে দেখা যায় এক পর্যায়ে রাস্তা আটকিয়ে বিক্ষোভ করেন ক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। আশা করছি খুব শীঘ্রই সুসংবাদ শুনতে পারবো। প্রতিটি দিন তাদেরও পরিবারগুলোর কাছে জাহান্নামের মতো। এটার সাথে কোনো কিছুর তুলনা করতে পারি না। আমরা সবাই নারকীয় যন্ত্রণা ভোগ করছি কারণ আমরা তাদের কোনোভাবেই সাহায্য করতে পারছি না। প্রায় 101 জিম্মি গাজায় হামাসের শিবিরে বন্দী। অনেকদিন ধরে বন্ধ দুই দলের মধ্যে আলাপ আলোচনা। নেতানিয়াহু প্রশাসনের দাবি হামাস নির্মূল করে তাদের ফিরিয়ে আনবে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের অনমনীয়তায় কোনো চুক্তি হচ্ছে না বলে অভিযোগ হামাসের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধে কোনো দলই জয় লাভ করেনি। সংঘাত বন্ধে যুদ্ধবিরতি ছাড়া পথ ছিল বলে মন্তব্য করেছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক ফাওয়াজ গেরগেস। তবে যুদ্ধবিরতি আঞ্চলিক সংঘাতের মূল বিষয়গুলোকে সমাধান করবে না বলে মত অনেকের। এদিকে আঞ্চলিক বিশ্লেষকরা বলছেন লেবানন সরকারের কাছে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আরো জানাচ্ছেন আফরিন মৌ। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি শুরুর পর আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। প্রভাবশালী বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নিজেদের মতামত তুলে ধরেছেন বিশ্লেষকরা। এর মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক ফাওয়াজ গেরগেস বলেন, হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধে কোনো দলই জয় লাভ করেনি। যুদ্ধে নেতানিয়াহু প্রশাসন জয়ের দাবি করলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। কারণ হিসেবে তিনি বলেন, লেবাননে সক্রিয় আছে গোষ্ঠীটি। বাস্তুচ্যুতদের দেশে ফেরার পর পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তারা। তবে সংঘাত বন্ধে যুদ্ধবিরতি ছাড়া আর কোনো পথই খোলা ছিল না বলে মন্তব্য করেন ফাওয়াজ। এদিকে আবার মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন, ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সাময়িক সমস্যার সমাধান করেছে। তবে আঞ্চলিক সংঘাতের মূল বিষয়গুলি এখনও আগের মতোই আছে বলে মত পেন্টাগনের মধ্যপ্রাচ্যের সাবেক উপদেষ্টা জেসমিন এল গামালের। তবে 60 দিনের এ যুদ্ধবিরতি স্থায়ী সমাধানের ভিত্তি তৈরি করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
আমেরিকান নিরাপত্তা কেন্দ্রের মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কর্মসূচির সিনিয়র পরিচালক জোনাথন লর্ড বলেন, ইসরায়েল বিশ্বাস করে তারা হিজবুল্লাহর ভিত্তিকে নাড়িয়ে দিতে সক্ষম হয়েছে, তবে তারা বাস্তব চিত্র এড়িয়ে যাচ্ছে বলেও মনে করেন তিনি। ইসরায়েলি দৃষ্টিকোণ থেকে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা এবং নেতৃত্বকে ধ্বংস করতে অনেকাংশে সফল হয়েছে এবং লেবানন এই অভিযানে বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিক থেকে আমি মনে করি ইসরায়েল কৌশলগতভাবে একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছে। অন্যদিকে আঞ্চলিক বিশ্লেষক আভি মেলামেদের মতে, লেবানন সরকারের কাছে এই মুহূর্তে সার্বভৌমত্ব পুনরুদ্ধার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সামরিক অবকাঠামো পুনর্নির্মাণে সক্ষম হলে আরেক দফা সংঘাতের আশঙ্কা রয়েছে বলেও মনে করছেন আভি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।